আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংস্কার নিয়ে বাংলাদেশের আলাপ তো অনেক দিনের। প্রত্যেকটা সরকারই আসে, তারা নতুন নতুন এজেন্ডা নিয়ে আসে, তারা সংস্কারের আলাপ নিয়ে আসে, কিন্তু আমাদের সংবিধান পর্যন্ত কত 18বার সংস্কার হয়েছে এবং সেই সংস্কারটা হওয়ার পরে এখন আমরা আবার 2024-25-এ এসে বলছি আমাদের নতুন সংবিধান লাগবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের গত 55 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা তেমন করে কিছু অর্জন করিনি। সেজন্যই আমরা বলছি আমাদের সংবিধানটা বাতিল করে দিতে হবে। সো 55 বছর পরে এসে যদি আমরা বলি যে নতুন একটা সংবিধান দিতে হবে, সেই সংবিধানটাকে আবার যে 5 বছর পরে বলবো না, না এই সংবিধানে আমাদের চলছে না, নতুন সংবিধান লাগবে, সেটারই বা নিশ্চয়তা কে দেবে? অথবা এখন যারা সংবিধান প্রণয়নে কাজ করবে, ডক্টর আসিফ নজরুল বা তাদের সমমনা যে লোকগুলো আছে যারা আইন বিভাগ নিয়ে কাজ করছে সরকারের, তাদের এই যে প্রস্তাবনাগুলো, তারা যে এক্সপার্ট, তারা যে সব দিক বিবেচনা করে নতুন সংবিধান প্রণয়ন করবে, সেটার নিশ্চয়তা কে দিবে? এবং এই নিশ্চয়তা যদি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ যে এই যে বানরের মানে আমরা একটা বানরের অঙ্ক করতাম ছোটোবেলাতে, যে সে 10 হাত উঠতো, 9 হাত নেমে যেত, আলটিমেটলি সে কত দূর আগালো অথবা কত দূর পেছালো। তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও তো 55 বছর পরে সংস্কার করতে করতে আমরা কি করলাম, সংবিধানটাকে নষ্টই করে ফেললাম। এমন একটা দাবি সমাজে নানা দিক থেকে করা হচ্ছে, এখন নতুন সংবিধান আমাদের লাগবে। তাহলে এত এত সংবিধান করার পরে, বানরের নাচের মতো এত এত নাচ দেওয়ার পরে, বছরের পর বছর সময় নষ্ট করার পরে, সংসদে মাসের পর মাস আলাপ করার পরে, জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করার পরে আমরা যদি বলি যে আমাদের সংবিধান মোটেই ভালো কিছু না, নতুন সংবিধান দিতে হবে, সেই নতুন সংবিধান যে আবার নতুন টাকা খরচ করে, নতুন আলোচনা করে, নতুন জনশক্তিকে ক্ষমতায়িত করে নতুন করে যে সংবিধানটা প্রণয়ন করা হবে, সেটাই যে বাংলা জনমানুষ আবার বলবে না, যে কেউ বলবে না যে না এই সংবিধান আমাদের হবে না, নতুন সংবিধান লাগবে, আগের সংবিধানে ফিরে যাব। সুতরাং এ ধরনের আলাপগুলা যারা করে, অথবা বাংলাদেশের লোকজনকে দিয়ে বাংলাদেশের শাসনতন্ত্র চালানো যাবে না, বাইরে থেকে লোকজনকে নিয়ে আসতে হবে। বাংলাদেশের লোকজনকে দিয়ে বন্দর ব্যবস্থাপনা করা যাবে না, বাইরে থেকে লোকজনকে নিয়ে আসতে হবে। সো এ ধরনের প্রেসক্রিপশান যারা দিচ্ছে, তারা বেসিক্যালি হাঁটুর নিচের বুদ্ধি নিয়ে বাংলাদেশকে চালাচ্ছে। সেই ব্যাপারে মনে হয় যারা একটু বুদ্ধি রাখেন, তারা মনে হয় কেউই দ্বিমত পোষণ করবেন না। কেননা প্রত্যেকটা জিনিসেরই কী আছে, একটা লার্নিং কার্ভ আছে, যে আমি এটা শিখেছি, এটা এইভাবে শিখেছি, এখানে এই যে সমস্যাগুলো আছে। তাহলে এই যে এই শিক্ষাগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করতে না পারি, এই শিক্ষাগুলোকে যদি ইনক্লুড করে আমরা একটা গঠনমূলক সমাধানে না যেতে পারি, তাহলে কি আসবে? তাহলে বাংলাদেশের বন্দর অন্যদের কাছে দিয়ে দিব, দুদিন পর আবার তারা চলে যাবে। যেমন শ্রীলঙ্কাতে যেটা হয়েছে, হাম্বানটোটা বন্দর যেটা হয়েছে, চাইনিজদের কাছে দিয়ে দিয়েছে। ঋণ নিতে নিতে এমন অবস্থা যে সেই বন্দরটা এখন চাইনিজদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। সো বাংলাদেশেও যদি, বাংলাদেশ যেভাবে চলছে, অর্থনৈতিক অবস্থা যেভাবে বিপর্যস্ত, বাংলাদেশেরও হয়তো কোনো বন্দর এখন বিদেশিদের কাছে ম্যানেজ করতে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো এক সময় ঋণের ভার এমনও হতে পারে যে পুরো বাংলাদেশটাকে হয়তো লিজ দিয়ে দেওয়া হতে পারে। যেমন করে শাসন ব্যবস্থা লিজ দেওয়া হচ্ছে, যেমন করে বন্দর লিজ দেওয়া হচ্ছে, যেমন করে আমাদের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে, করিডোরের নামে বিদেশিদেরকে বাংলাদেশে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে। সো এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের জন্য গঠনমূলক কোনো কাজ না। ডক্টর মোহাম্মদ ইউনূস গঠনমূলক কোনো কাজ করছেন না, তার মন্ত্রী পরিষদে যারা আছে তারা গঠনমূলক কোনো কাজ করছে না, কোনো চিন্তা করতে পারছে না। এখন খলিলুর রহমান, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি হচ্ছেন গিয়ে বিদেশি নাগরিক। একজন বিদেশি নাগরিকের কাছে যদি বাংলাদেশের সমস্ত রকমের নিরাপত্তা ইস্যু যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের নিরাপত্তা সেখানে থাকলো কীভাবে? বাংলাদেশের মন্ত্রী পরিষদে বা সংস্কার কমিশনগুলোতে অনেক জায়গাতে এখন দেখা যাবে প্রচুর বিদেশি নাগরিক। এখন তারা আমাদের জন্য কী এমন ভালো সংস্কার সাজেস্ট করবে? বরং তারা যেটা করবে সেটা হচ্ছে, তারা যে দেশের নাগরিক সে দেশের মতো করে কিছু একটা করার চেষ্টা বাংলাদেশে করতে পারে। বাংলাদেশের যদি ইকোসিস্টেম বিদেশি দেশের মতো যদি ডেভেলপ না, সুতরাং বাংলাদেশে ওই সংস্কারগুলো কোনো কমেই কাজে আসবে না। আমরা দেখতে পাচ্ছি বন্দর দিয়ে দেওয়ার একটা আলাপ কিন্তু চারদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদ, তার প্রেস সচিব, তারা বলছে।
প্রেস সচিব একটা কথা বলছে যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট আছে, এভরিথিং করার ম্যান্ডেট নাকি তাদের আছে। সংস্কার কমিশন যেহেতু তাদের ম্যান্ডেট আছে, সুতরাং তারা বন্দর সংস্কার করতে পারবে, তারা সীমান্ত সংস্কার করতে পারবে, তারা বিদেশি পলিসি সংস্কার করতে পারবে, তাদের সব সংস্কারের নাকি তাদের ম্যান্ডেট আছে। এখন এই যে এই কথাগুলো আমাদের কোন সংস্কার কমিশন সাজেস্ট করেছে যে বন্দরটাকে সংস্কার করতে হবে? কোন সংস্কার কমিশন সাজেস্ট করেছে যে আমাদের কি করতে হবে? সীমান্তে রোহিঙ্গাদের জন্য একটা মানবিক করিডোর চালু করতে হবে। সুতরাং এই যে কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিকে না গিয়ে, ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে না গিয়ে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসার দিকে না গিয়ে তিনি এই যে অপাত্রে সময় নষ্ট করছেন, তিনি যে বাংলাদেশকে লক্ষ্যচ্যুত করছেন, এর ফলাফল বাংলাদেশ কীভাবে দেবে? এখন রাজনৈতিক দল যদি আন্দোলন শুরু করে, সেক্ষেত্রে আমাদের সংস্কারও হবে না, নির্বাচনে স্বচ্ছতাও নিশ্চিত হবে না, আলটিমেটলি গণতান্ত্রিক পথে বাংলাদেশ আগানোরও যে চিন্তা করার কথা ছিল, সেই চিন্তাতেও কী হবে? ব্যত্যয় ঘটবে। আমরা যে আলোচনাটা করেছি, সেই আলোচনাটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য। আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের জনমানুষ নিয়ে কথা বলি, আমরা একটা ব্যানারে কথা বলি, যে ব্যানারটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের ব্যানারে আপনাদেরকে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা ইনক্লুড হবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।